Grammar is the logic of speech, even as logic is the grammar of reason. Hello dear students, welcome back to our channel. Grammar শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত, কিন্তু গ্রামার বিষয়টি আসলে ঠিক কি, কোথা থেকে এলো এই শব্দটা, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কেনই বা গ্রামার পড়ব, চলো আগে সেটা জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা জানবো গ্রামার শব্দটির উৎপত্তি সম্পর্কে। গ্রামার এই শব্দটি প্রাচীন গ্রিক শব্দ গ্রামাটিকা টেকনি থেকে এসছে, যার অর্থ হলো আর্ট অফ লেটার্স। পরবর্তীকালে এটি ল্যাটিন ভাষায় হয় গ্রামাটিকা এবং এটি ফরাসি ভাষায় পরবর্তীকালে হয় গ্রাম্যার। অবশেষে ওল্ড ইংলিশে এটিকে অন্তর্ভুক্ত করা হয়, আর সেখান থেকেই আমাদের সকলের পরিচিত শব্দ গ্রামার। আচ্ছা চলো এবার জেনে নেওয়া যাক গ্রামার বিষয়টি আসলে ঠিক কি। একটি সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। এই যে রাস্তায় প্রতিনিয়ত এত গাড়ি ঘোড়া চলাচল করছে। আচ্ছা ধরো আমাদের ইচ্ছে মতো যদি আমরা গাড়ি ঘোড়া চালাই, আমাদের যেখানে ইচ্ছে হলো আমরা গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, তাহলে তোমাদের কি মনে হয় কি হতে পারে? এক্স্যাক্টলি, আমাদের প্রতিনিয়ত নানান পথ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। কিন্তু তা কি হয়? না। কেন হয় না? কারণ আমরা নির্দিষ্ট কিছু রুলস মেনে চলি, যার ফলে আমরা নানান পথ দুর্ঘটনাকে এড়িয়ে চলতে পারি। ঠিক সব ক্ষেত্রেই এরকম কিছু রুলস রয়েছে। বিভিন্ন গেমস, এই যেমন ধরো ফুটবল, ক্রিকেট, সব ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রুলস রয়েছে। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? যে গ্রামার is the set of rules that helps us put words together to make clear and meaningful sentences in a particular language. মানে গ্রামার হচ্ছে কিছুগুলি রুলসের একটি সমষ্টি, যা আমাদেরকে কি করতে সাহায্য করে? যেটি আমাদেরকে সাহায্য করে শব্দগুলিকে একসাথে বসিয়ে একটি স্পষ্ট এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। সেটা সব ভাষার ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে প্রত্যেকটি ভাষারই গ্রামার বা ব্যাকরণ রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর পেয়ে গেছি। কি সেটা? না, আমরা গ্রামার কেন পড়ব? আমরা গ্রামার পড়ব আমাদের কমিউনিকেশনটাকে প্রপার বানানোর জন্য। আচ্ছা, এটাও একটি এক্সাম্পলের সাহায্যে বুঝি। তোমরা নিশ্চয়ই অনেকেই নানান ধরনের মুভিজ দেখো, কার্টুন দেখো। এই যেমন ধরো আমার একটি ফেভারিট মুভি হচ্ছে জুটোপিয়া। দুর্দান্ত একটি মুভি, তাই না? আচ্ছা, এই ব্যাপারটাই যদি আমি তোমাদের কাছে বলতে চাই, আমি কি বলবো? আচ্ছা ধরো আমি বললাম মাই ইজ মুভি ফেভারিট জুটোপিয়া। তোমরা কি আদেও কিছু বুঝলে আমি কি বলতে চাইলাম? না, তাই তো? আচ্ছা এবার যদি আমি বলি মাই ফেভারিট মুভি ইজ জুটোপিয়া, এবার নিশ্চয়ই তোমরা বুঝলে যে আমি কি বলতে চাইছি। দেখো, প্রথম ক্ষেত্রে আমি কোনো রুলস মেনে চলিনি, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমি কিছু রুলস মেনে ওয়ার্ডসগুলিকে পর পর বসিয়ে নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করলাম। গ্রামার আমাদেরকে সাহায্য করে আমাদের মনের ভাব অন্যদের কাছে সঠিকভাবে প্রকাশ করতে। তাহলে বোঝা গেল যে আমরা গ্রামার কেন পড়ব। আচ্ছা, আমাদের এখানের বিষয় হচ্ছে ইংলিশ গ্রামার। তাহলে চলো আমরা জেনে নিই ইংলিশ গ্রামারের বেসিক কিছু এলিমেন্টস সম্পর্কে। প্রথমে আমরা পাচ্ছি লেটার। আমরা সকলেই জানি যে ধ্বনির লিখিত রূপকে আমরা লেটার বা বর্ণ বলে থাকি। ইংলিশে আমাদের টোটাল 26টি লেটার নিয়ে অ্যালফাবেট তৈরি হয়েছে। আচ্ছা, তোমাদেরকে এটা মনে হচ্ছে যে অ্যালফাবেট শব্দটি কোথা থেকে এলো? চলো আমরা এটাও একটু ছোট করে জেনে নিই। এই যে অ্যালফাবেট শব্দটি, এই অ্যালফাবেট শব্দটি এসছে গ্রিক বর্ণমালার প্রথম দুটি বর্ণের সমষ্টি থেকে। কি এই গ্রিক বর্ণমালার প্রথম দুটি বর্ণ? আলফা এবং বিটা। এই দুটি হলো গ্রিক বর্ণমালার প্রথম দুটি বর্ণ। এই দুটির সমষ্টি থেকেই আমরা পাচ্ছি আমাদের অ্যালফাবেট শব্দটি। আচ্ছা, গ্রিক আলফা বর্ণটি হয় এরকম দেখতে এবং বিটাটি হয় এরকম দেখতে। তাহলে তোমরা বুঝলে যে আমরা অ্যালফাবেট শব্দটি কোথা থেকে পাচ্ছি। গ্রামার পড়ার মাঝে আমরা ছোটখাটো একটু ইতিহাস জানতেই পারি, তাই না? তোমরা সকলেই জানো আমরা ইংলিশ অ্যালফাবেটের এই যে 26টি লেটার্স রয়েছে তাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? না, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। আচ্ছা, এটাও তোমাদের ছোটবেলা থেকে ঠোঁটস্থ হয়ে রয়েছে যে আমরা কোনগুলিকে ভাওয়েল বলি। এ, ই,
এবং ইউকে। এই 5টাকে আমরা ভাওয়েলস বলি। আর কনসোনেন্ট বাকি 21টা তোমরা জানোই সেটা। আচ্ছা, এবার আমরা একটা বিষয় জানবো। তোমাদের কি মনে হয় যে ভাওয়েলগুলো কি শুধুই র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে? কারোর ইচ্ছে হলো এই 5টাকে ভাওয়েল বানাবে, তার জন্য বানিয়ে দিল? নিশ্চয়ই তা নয়। তাহলে কি? আচ্ছা দেখো, আমরা এগুলো উচ্চারণ করার সময় কি দেখছি? এ, ই, আই, ও, ইউ এগুলো কিন্তু নিজে নিজেই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারছে। এদেরকে অন্য কোনো লেটার্সের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা যদি দেখি, ধরো আমরা বিয়ের ক্ষেত্রে দেখছি, বিয়ের সাথে এ যুক্ত করলে আমরা পাচ্ছি বা। বিয়ের সাথে যদি আমরা ই যুক্ত করছি আমরা পাচ্ছি বে। বিয়ের সাথে যদি আমরা আই যুক্ত করছি আমরা পাচ্ছি বি। যদি আমরা বিয়ের সাথে ও যুক্ত করছি তাহলে আমরা পাচ্ছি বো। এবং বিয়ের সাথে যদি আমরা ইউ যুক্ত করছি আমরা পাচ্ছি বু। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই কনসোনেন্টগুলি ভাওয়েলের মতন নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। এদের উচ্চারিত হওয়ার জন্য এদের সাহায্য নিতে হয় ভাওয়েলের। তাহলে আমরা বুঝলাম যে ভাওয়েল নিজে নিজে স্বাধীনভাবে উচ্চারিত হওয়ার সাথে সাথে কনসোনেন্টদেরকেও সাহায্য করে উচ্চারিত হওয়ার জন্য। এই কারণে আমরা এই 5টি লেটার্সকে বলছি ভাওয়েল এবং বাকি 21টি লেটার্সকে বলছি কনসোনেন্ট। আচ্ছা, এবার আমি এখানে বোর্ডে 2টি লেটার্স লিখছি, তোমরা এই লেটার্স দুটিকে দেখো তো, ডাব্লিউ এবং ওয়াই। তোমরা এই 2টি লেটার্সকে কনসোনেন্ট হিসেবেই চেনো। হ্যাঁ ঠিক, তবে এই 2টি লেটার্স কেবলমাত্র কনসোনেন্ট হিসেবেই কাজ করে না, এর আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি সেই ভূমিকা? চলো জেনে নেওয়া যাক। আচ্ছা, আমি এখানে 2টি শব্দ লিখছি, হোয়াট এবং হাউ। আচ্ছা, তোমরা প্রথম শব্দটির দিকে খেয়াল করো, হোয়াট। এখানে ডাব্লিউ এর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। উচ্চারণটা আমরা কিভাবে করছি? হোয়াট, হোয়াট। এখানে এর সাহায্য নিয়ে ডাব্লিউ উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা যদি পরবর্তী শব্দের দিকে তাকাই আমরা দেখছি এখানে আমাদের পরবর্তী শব্দ হচ্ছে হাউ। আচ্ছা, আমরা কি দেখছি? এখানে যদি কেবলমাত্র এইচ এবং ও এর উচ্চারণটিকে আমরা দেখি তাহলে সেটি হবে হো। ও এর উচ্চারণ আসছে, কিন্তু সেখানে শেষে ডাব্লিউটি বসে নিয়ে সেই ও এর উচ্চারণটিকে মডিফাই করছে। ও এর উচ্চারণটিকে ডাব্লিউ করছে ও, হাউ। ওটা ও করছে, অর্থাৎ ডাব্লিউ এখানে কিন্তু কনসোনেন্টের কাজ করছে না, ডাব্লিউ এখানে একটি ভাওয়েলের মতন কাজ করছে। তাই আমরা ডাব্লিউকে এখানে কনসোনেন্ট না বলে বলবো সেমি ভাওয়েল। আচ্ছা, এরকম আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক, গ্রো। আচ্ছা, এই শব্দটিকে আমরা অনেক সময় কিন্তু মিসপ্রোনাউন্স করে থাকি, আমরা বলি গ্রো, কিন্তু উচ্চারণটি হচ্ছে আসলে গ্রো, গ্রো। এখানেও দেখো ঠিক একই রকম ভাবে যদি আমরা শুধু জি আর ও এই 3টির উচ্চারণকে দেখতাম তাহলে হতো গ্রো, ও লাস্টে ও এর উচ্চারণ আসছে। কিন্তু এখানেও ডাব্লিউটি শেষে বসে সেই ও এর উচ্চারণটিকে মডিফাই করছে, তাহলে উচ্চারণটি কি হচ্ছে? গ্রো, ও থেকে ও। তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ এখানে ভাওয়েল সাউন্ডকে মডিফাই করার ক্ষমতা রাখছে। তাহলে ডাব্লিউ এখানে কোনো কনসোনেন্ট নয়, ডাব্লিউ এখানে হচ্ছে একটি সেমি ভাওয়েল। আচ্ছা, চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা দেখো, আমি এখানে একটি শব্দ লিখলাম ইয়েস, এরপর আমি আরেকটি শব্দ লিখছি। আচ্ছা, প্রথম শব্দটি উচ্চারণ করো তো, ইয়েস। ইয়েস, এখানে ওয়াই ই এর সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে। এখানে কিন্তু ওয়াই একা একা উচ্চারিত হতে পারছে না, কিন্তু সেই জায়গায় আমরা যদি পরবর্তী শব্দের দিকে লক্ষ্য করি, এখানে শব্দটি হচ্ছে ক্রাই, ক্রাই। এখানে লাস্টে ওয়াইটি কিন্তু আই এর সাউন্ডটি নিয়ে আসছে। এখানে আমরা দেখছি এই শব্দে কিন্তু কোনো ভাওয়েল নেই, কিন্তু রয়েছে একটি ভাওয়েল সাউন্ড। এখানে ওয়াইটি আই এর সাউন্ড নিয়ে আসছে, ক্রাই। তাহলে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই, ট্রাই। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু কোনো ভাওয়েল নেই, কিন্তু ওয়াই এখানে ভাওয়েল সাউন্ডটি নিয়ে আসছে, ট্রাই। আই এর সাউন্ড এখানে ওয়াই নিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটি জিনিস লক্ষ্য করতে পারছি, আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকতেই পারে
যে আমরা মনে করি কোনো শব্দ ভাওয়েল ছাড়া গঠিত হতে পারে না, কিন্তু আমরা দেখো এখানেই দেখলাম যে ভাওয়েল ছাড়া কিন্তু শব্দ গঠিত হয়েছে। এখানে এই দুটি শব্দের মধ্যে কোনো ভাওয়েল নেই, কিন্তু রয়েছে ভাওয়েল সাউন্ড। এর থেকে আমরা একটি জিনিস বুঝতে পারছি যে ভাওয়েল ইম্পর্টেন্ট নয়, বাট ভাওয়েল সাউন্ডটি ইম্পর্টেন্ট। ভাওয়েল সাউন্ড থাকাটা জরুরি। এরপরে একটি অতি সাধারণ বিষয়, এটা তোমরা সবাই জানো, যে ইংলিশ লেটার্সগুলিকে আমরা দুরকমভাবে লিখতে পারি। একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে, আরেকটি হচ্ছে স্মল লেটারে। বোঝা গেল এই জায়গাটা? তাহলে আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী বিষয়ে, সেটি হলো ওয়ার্ড। ওয়ার্ড কি? তোমরা সকলেই জানো যে যখন একটি বা একাধিক লেটার পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন আমরা সেটিকে ওয়ার্ড বলি। তাহলে কি আমরা যে কোনো লেটার্স র্যান্ডামলি বসিয়ে একটি ওয়ার্ড তৈরি করতে পারি? দেখে নেওয়া যাক। আমি এখানে 3টি লেটার্স লিখছি। আচ্ছা দেখো তো, এটি কি কোনো ওয়ার্ড? না, এটি কোনো ওয়ার্ড নয়। কিন্তু এরপর আমরা যদি লিখি, দেখো তো এবার কি এটি একটি ওয়ার্ড? হ্যাঁ, কারণ এই 3টি লেটার্স পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে, একটি নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে। তাহলে যখন এক বা একাধিক লেটার্স পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে, একটি নির্দিষ্ট জিনিসকে বোঝাবে, তখন আমরা সেটিকে ওয়ার্ড বলতে পারি। আচ্ছা, আমি যেমন তোমাদেরকে বললাম যে এক বা একাধিক লেটার্স। আচ্ছা, তাহলে একটি লেটার দিয়ে কি শব্দ তৈরি করা সম্ভব? দেখে নি। আমরা যদি এই দুটি লেটার্সের দিকে তাকাই, আমরা দেখছি এটা কিন্তু একটি লেটার। এ যেমন একটি লেটার, কিন্তু যখন আমরা এটিকে একটি বাক্যতে ব্যবহার করি তখন এর কিন্তু একটি আলাদা অর্থ রয়েছে। তখন এর মানে হলো একটি। এরপর আইকে যদি আমরা একটি বাক্যতে ব্যবহার করি তাহলে এর একটি আলাদা অর্থ রয়েছে, যার অর্থ হলো আমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি একটি লেটার হওয়া সত্ত্বেও এরা কিন্তু বাক্যতে বসে একটি অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা এই দুটিকে একটা ওয়ার্ড বলতে পারি। এরপর আমরা পেতে পারি দুটি লেটার্স দিয়ে তৈরি ওয়ার্ড, যেমন গো, ইন, টু, এরকম আরো অনেক রয়েছে যেটি দুটো লেটার্স দিয়ে তৈরি। এরপর আমরা পাবো 3টি লেটার্স দিয়ে তৈরি ওয়ার্ড, যেমন ম্যান, স্কাই, আরো অনেক রকম রয়েছে। তাহলে বোঝা গেল ওয়ার্ড বিষয়টি কি। এরপর আমরা জানবো ওয়ার্ডের সাথে সম্পর্কিত আরেকটি বিষয়, সিলেবল। তোমরা কি জানো সিলেবল কি? চলো এটিও একটি সহজ এক্সাম্পলের দ্বারা আমরা বুঝে নিই। আমি বোর্ডে কিছুগুলি ওয়ার্ডস লিখছি। আচ্ছা, এই ওয়ার্ডসগুলির দিকে তাকাও তো, এগুলোকে তোমরা প্রোনাউন্স কিভাবে করবে? ক্যাট, বুক, ম্যান। আচ্ছা, এখানে দেখো ক্যাট, এই শব্দটিতে কটি ভাওয়েল রয়েছে? একটি। আমরা উচ্চারণ কি করছি? ক্যাট, এই উচ্চারণটি এখানে আসছে। এরপর আমরা বুক ওয়ার্ডটির দিকে তাকাই, এখানে আমরা কটি ভাওয়েল পাচ্ছি? 2টি। আমরা উচ্চারণ কিভাবে করছি? বুক, বুক। এখানে কিন্তু আমরা একটি ভাওয়েল সাউন্ড পাচ্ছি, বু, উ। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম একটি ভাওয়েল এবং একটি ভাওয়েল সাউন্ড, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার আমরা দেখছি দুটি ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা একটি ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তাহলে তোমরা কিন্তু ভাওয়েলের সংখ্যাটা নিয়ে ভুলে যাও। ভাওয়েলের সংখ্যা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ভাওয়েল সাউন্ড। আমি আগেও বললাম, আবারও বলছি, ভাওয়েলের সংখ্যা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের আমাদের খেয়াল রাখতে হবে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? এরপরে পরবর্তী ওয়ার্ডে আমরা দেখছি ম্যান, এখানে একটি ভাওয়েল রয়েছে আর আমরা উচ্চারণ করছি ম্যান। আবার এখানে একটি ভাওয়েল সাউন্ড ম্যা, এই সাউন্ডটি আসছে। এরপর আমি আরেকটি ওয়ার্ড লিখছি, বিউটি। আমরা এই শব্দটিতে কটি ভাওয়েল পাচ্ছি? দেখো তো, ই, এ, ইউ, পরপর কিন্তু 3টি ভাওয়েল বসেছে। এরপর আমরা উচ্চারণ কিভাবে করছি? বিউটি, বিউ, ইউ। এখানে কিন্তু 3টি ভাওয়েল বসা সত্ত্বেও ভাওয়েল সাউন্ড আসছে একটি। 3টি ভাওয়েল পরপর বসে মাত্র একটি ভাওয়েল সাউন্ড আনছে। এরপর আমরা এই দুটি লেটার্সের দিকে তাকাই, টি, বিউটি।
এখানে কিন্তু কোনো ভাওয়েল নেই, কিন্তু আমি আগেও বললাম যে ওয়াই কোনো কোনো ক্ষেত্রে সেমি ভাওয়েলের কাজ করে থাকে, অর্থাৎ এখানে ওয়াই টি এখানে আই এর সাউন্ডটি নিয়ে আসছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড নিয়ে আসছে। তাহলে এখানেও আমরা একটি ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তাহলে দেখো আমরা উচ্চারণ করার সময় এটিকে কিভাবে উচ্চারণ করছি, বিউটি, বিউটি। আমরা কিন্তু এটিকে যেমনভাবে আমরা ক্যাট উচ্চারণ করছিলাম, ক্যাট, সেভাবে কিন্তু উচ্চারণ করতে পারছি না, আমাদেরকে দুটি ধাপে উচ্চারণ করতে হচ্ছে, বিউটি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা একবারের প্রচেষ্টায় মাত্র একটি ভাওয়েল সাউন্ড উচ্চারণ করতে পারি। এরপর আমি আরেকটি শব্দ লিখছি, রেগুলার, রেগুলার। আচ্ছা দেখো তো এটা আমরা কিভাবে উচ্চারণ করছি, রেগুলার। এখানে ভাওয়েল কটি রয়েছে, ই, ইউ, এ, তিনটি ভাওয়েল রয়েছে। আমরা উচ্চারণ কিভাবে করছি, রে, গু, লার। তাহলে আমরা এখানে তিনটি ভাওয়েল পাচ্ছি এবং তিনটি ভাওয়েল সাউন্ড পাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে আমরা একবারের প্রচেষ্টায় একটি ভাওয়েল সাউন্ড উচ্চারণ করতে পারছি। তাহলে আমরা কি বুঝলাম, সিলেবল কি না, সিলেবল হচ্ছে সিলেবল ইজ ইকুয়াল টু ভাওয়েল সাউন্ড। দেখো আমরা যেমন প্রথমে শব্দটি পেলাম ক্যাট, এখানে একটি ভাওয়েল আছে এবং একটি ভাওয়েল সাউন্ড আছে, কিন্তু এখানে দুটি ভাওয়েল আছে, একটি ভাওয়েল সাউন্ড আছে। তাহলে আমরা এটা বলতেই পারি যে ওয়ান সিলেবল ইজ ইকুয়াল টু ওয়ান ভাওয়েল সাউন্ড। তাহলে সিলেবলের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে আমরা একবারের প্রচেষ্টায় যতটুকু অংশ উচ্চারণ করতে পারি, আমরা কতটুকু পারি বললামই আমি যে একবারের প্রচেষ্টায় আমরা একটি ভাওয়েল সাউন্ড উচ্চারণ করতে পারি। ভাওয়েল তার আগের অথবা পেছনের কনসোনেন্টদেরকে নিয়ে, যেহেতু আমরা জানি যে কনসোনেন্ট নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাই ভাওয়েল তার আগের বা পেছনের কনসোনেন্টকে নিয়ে উচ্চারিত হয়। আমরা ওই একবারের প্রচেষ্টায় ওইটুকুই উচ্চারণ করতে পারি। তাহলে তোমরা বুঝলে সিলেবল বিষয়টি কি। আচ্ছা এগুলো তো গেল বেসিক্স, এবার আমরা আসছি আমাদের মূল বিষয়ে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? আচ্ছা স্পিচ মানে কি? কথা বলা। কথা বলার জন্য আমরা কি ব্যবহার করি? বাক্য। বাক্যের অংশ, বাক্য কি দিয়ে তৈরি হয়? শব্দ দিয়ে। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ওই যে বাক্যের অংশ অর্থাৎ শব্দ। তাহলে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে এখন মডার্ন গ্রামারিয়ানসরা বলেন ওয়ার্ড ক্লাস। ওয়ার্ড ক্লাস মানে শব্দের শ্রেণীবিভাগ। তাহলে চলো আমরা এটিকেও একটি সহজ উদাহরণের সাহায্যে বুঝে নিই। তোমরা দেখো এই বাক্যটির দিকে তাকাও। ও নো, হিজ হোয়াইট শুজ গট ডার্টি when he ran carelessly through the muddy path. কি বলছে না, ও নো হিজ হোয়াইট শুজ গট ডার্টি, তার সাদা জুতোগুলি নোংরা হয়ে গেছে। কখন না, যখন সে একটি কর্দমাক্ত পথ দিয়ে কেয়ারলেসলি ভাবে ছুটে যাচ্ছিল। আচ্ছা দেখো এখানে ও নো, এখানে এটি হলো একটি ইন্টারজেকশন, মানে আমরা এখানে একটি হতাশার সুর পাচ্ছি। ও নো ইন্টারজেকশন তাহলে কি? আমরা যখন আমাদের মনের কোনো আকস্মিক আবেগকে বোঝানোর জন্য কোনো শব্দ ব্যবহার করি, ধরো তোমরা কোনো একটি ম্যাচে জিতে গেছো, তোমরা কি বলবে? হুররে। এই এক্সপ্রেশনটি ব্যবহার করবে, হুররে উই ওন দ্য ম্যাচ, তাই তো? তাহলে এই যে আমরা আমাদের মনের আবেগটিকে প্রকাশ করছি একটি ওয়ার্ডের সাহায্যে অথবা একটি ফ্রেজের সাহায্যে, সেটি হলো ইন্টারজেকশন। আচ্ছা এরপর আমরা কি পাচ্ছি? হিজ। হিজ এখানে কি? আচ্ছা আমরা জানি এটি একটি প্রোনাউন। প্রোনাউন বলতে আমরা কি বুঝি? প্রো কথাটির অর্থই হলো পরিবর্তে। প্রোনাউন অর্থাৎ যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসছে বাক্যতে, সেই শব্দগুলিকে আমরা বলছি প্রোনাউন। যেমন এখানে হিজ, হিজের জায়গায় আমরা বলতেই পারতাম কোনো একটি নাম, রাম, শ্যাম, রিনা, কিছু একটা বলতেই পারতাম, কিন্তু আমরা এখানে ইউজ করছি হিজ, অর্থাৎ একটি নাউনের পরিবর্তে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি একটি প্রোনাউন। আচ্ছা আমাদের পরের শব্দটি কি? হোয়াইট। এখানে হোয়াইট কি? আমরা জানি এখানে হোয়াইট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কিভাবে? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো যখন আমরা কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ এই সকল বোঝাই একটি ওয়ার্ডের সাহায্যে, তখন সেটিকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমরা এখানেই দেখি না, হোয়াইট শুজ। শুজ মানে কি? শুজ এখানে একটি নাউন, জুতো।
এই জুতোটা দেখো একটি কোয়ালিটি বোঝাচ্ছে। এখানে সাদা রঙের জুতোর কথা বলা হয়েছে, স্পেসিফিক সাদা রঙের জুতোর কথা বলা হয়েছে। তাহলে এই জুতোটি একটি কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে হোয়াইট শব্দটির দ্বারা। তাহলে হোয়াইট এখানে হলো একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরের শব্দটি শুজ। আমি ইতিমধ্যেই বলে দিয়েছি যে শুজ হলো একটি নাউন। এই শব্দটি হলো একটি নাউন। নাউন কি? নাউন হলো নামবাচক শব্দ। যা কিছুরই একটি নাম রয়েছে আমরা তাকেই নাউন বলতে পারি। আচ্ছা ধরো, এই যে এখন তুমি ভিডিওটি দেখছো, মোবাইলে দেখছো, হতে পারে কেউ ডেস্কটপে দেখছো, ল্যাপটপে দেখছো। এই মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ এই সবগুলির তো একটা নাম রয়েছে। আর তোমার পাশে ধরো জানলা আছে, খোলা বন্ধ অবস্থায় যাই আছে, জানলা আছে, হয়তো তোমার সামনে জলের বোতল আছে। এই প্রত্যেকটিই কিন্তু একটি নাউন। যারই নাম রয়েছে আমরা তাকেই নাউন বলতে পারি। অর্থাৎ নাউন হচ্ছে, এটা তোমরা সবাই জানোই, এটা ঠোঁটস্থ হয়ে আছে আমাদের সবারই, যে নাউন্স আর নেমিং ওয়ার্ডস। অর্থাৎ যা কিছুরই আমরা নাম দিতে পারি তাই হলো নাউন। এগুলো তো আমরা পরে ডিটেলসে আসবোই আবার, কিন্তু চলো আমরা আমাদের সেন্টেন্সে ফিরে যাই। পরের ওয়ার্ড কি না গট। গট এখানে কি? গট হলো এখানে একটি ভার্ব। ভার্ব কি না, যখন আমরা কোনো কাজ করা, থাকা, হওয়া এইগুলি একটি শব্দের মাধ্যমে বোঝাই তখন সেটি হলো ভার্ব, যেমন গট। আচ্ছা, এই সব কিছুই আমরা পরে আরও ডিটেলসে পড়বো। আপাতত দেখে নিই আমাদের পরের ওয়ার্ড ডার্টি। ডার্টি মানে এখানেও এই শুজের কোয়ালিটিটাকেই বোঝাচ্ছে, মানে একটি অবস্থা বোঝাচ্ছে। তাই এখানে ডার্টিটাও হলো একটি অ্যাডজেক্টিভ। তারপরের ওয়ার্ড কি ওয়েন। ওয়েন, এখানে ওয়েন কিসের কাজ করছে? আমরা দেখছি ওয়েন হলো এখানে একটি কনজাংশন। কনজাংশন কি? কনজাংশন হলো একটি সংযুক্তকারী শব্দ, যা দুটি শব্দকে বা বাক্যকে একসাথে জোড়া লাগাতে সাহায্য করে। যেমন দেখো, এখানে হোয়েন দিয়ে আমরা দুটি অংশকে যুক্ত করেছি, যে ও নো হিজ হোয়াইট শুজ গট ডার্টি, যে তার সাদা জুতোটি নোংরা হয়ে গেছিল। এবং তারপরে এই যে এই অংশটা, হি র্যান কেয়ারলেসলি থ্রু দ্য মাডি পাথ, সে কেয়ারলেসলি ভাবে কর্দমাক্ত রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। তাহলে এই দুটি অংশকে আমরা যুক্ত করেছি ওয়েনের দ্বারা। তাহলে ওয়েন এখানে হচ্ছে একটি সংযুক্তকারী শব্দ, যাকে আমরা বলে থাকি কনজাংশন। এরপরে আমরা চলে যাই পরের ওয়ার্ডে হি। হি তো আমরা জানলামই যে হি হচ্ছে একটি প্রোনাউন। আচ্ছা, র্যান, এটাও আমরা জানলাম যে ভার্ব, কোনো কাজ করা বোঝাচ্ছে। এখানে তার ছোটাটাকে বোঝানো হচ্ছে, তাহলে এটি হচ্ছে একটা ভার্ব। এখানে কেয়ারলেসলি হলো একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি না, অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের সম্পর্কে আমাদের বিশেষ কিছু তথ্য প্রদান করে। আমরা অ্যাডভার্ব নিয়ে আরও পরে জানবো, তবে এখানে আমরা চলে যাই আমাদের পরের ওয়ার্ডে। আমাদের পরের শব্দ হলো থ্রু। থ্রু এখানে কিসের কাজ করছে? আমরা দেখছি থ্রু হলো এখানে প্রিপোজিশন। প্রিপোজিশন কি? দেখো, তোমরা প্রি কথাটার মানে বুঝতেই পারছো, প্রি অর্থাৎ আগে, আর পজিশন মানে হচ্ছে বসা। তাহলে আমরা কি বুঝছি যে প্রিপোজিশন শব্দটি আগে বসে। কার আগে বসে? নাউন বা প্রোনাউনের। কোনো শব্দ যদি নাউন বা প্রোনাউনের আগে বসে পরবর্তী নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের আগের অংশের একটি সম্পর্ক স্থাপন করে, সেই সমস্ত ওয়ার্ডগুলোই হলো প্রিপোজিশন। বোঝা গেল? যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রুটি পাথ, এটি একটি নাউন। থ্রুটি পাথের আগে বসে নিয়ে বাকি অংশের সাথে, মানে বাক্যের বাকি অংশের সাথে এর একটি সম্পর্ক স্থাপন করছে, তাই আমরা এটিকে এখানে প্রিপোজিশন বলছি। তাহলে বোঝা গেল পার্টস অফ স্পিচের ব্যাপারটা। তাহলে আমরা পার্টস অফ স্পিচ কি বললে কি বলতে পারি না, পার্টস অফ স্পিচ আর দ্য ক্যাটাগরিজ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডিফারেন্ট রোলস টু প্লে ইন আ সেন্টেন্স। ধরো আমরা এই সেন্টেন্সটাকে একটি নাটকের সাথে তুলনা করছি, আর এই যে আমরা 8টি পার্টস অফ স্পিচ পেলাম, অর্থাৎ এই যে 8 ধরনের শব্দ আমরা পেলাম, সেই শব্দগুলিকে আমরা নাটকের এক একটি ক্যারেক্টার হিসেবে দেখছি।
তাহলে এই পুরো সেন্টেন্সটিকে আমরা যদি একটি নাটকের সাথে তুলনা করি আর এই পার্টস অফ স্পিচগুলোকে যদি আমরা প্রত্যেকটাকে এক একটি ক্যারেক্টার হিসেবে দেখি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি ক্যারেক্টার অর্থাৎ প্রত্যেকটি শব্দ এখানে বাক্যে একটি বিশেষ রোল প্লে করছে। এদের প্রত্যেকেরই নিজস্ব একটি রোল আছে এই সেন্টেন্সে প্লে করার জন্য। এটাই এখানে বলা হয়েছে যে পার্টস অফ স্পিচ আর দ্য ক্যাটাগরিজ অফ ওয়ার্ডস, মানে বিভিন্ন ধরনের শব্দ যেটি ডিফারেন্ট রোলস আছে একটি সেন্টেন্সে প্লে করার জন্য। তাহলে আমরা বুঝলাম যে একটি শব্দ বাক্যে যেই কাজ করছে সেই কাজের উপর ভিত্তি করে আমরা সেই শব্দটিকে একটি ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি। অর্থাৎ এমন কিন্তু কোনো রুলস নেই যে একটা শব্দ নির্দিষ্ট একটি পার্টস অফ স্পিচই হবে। এখানে কিন্তু আমরা এরকম অনেক গ্রামার পড়তে পড়তে আমরা অনেক জিনিস দেখব যে একটাই শব্দ কিন্তু অনেক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে। সেটা নির্ভর কিসের উপর করছে না, সেই শব্দটি বাক্যটিতে কি কাজ করছে সেই কাজের উপর ভিত্তি করে আমরা সেটিকে একটি ক্যাটাগরিতে ফেলবো। তাহলে বোঝা গেছে? চলো এরপর আমরা পার্টস অফ স্পিচের যে প্রথম ধাপ অর্থাৎ প্রথম যে ভাগটা সেটা পড়ে নেব। তাহলে আমরা দেখতেই পেলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকারের। এটিকে যদি আমরা ঠিকঠাক অর্ডারে সাজাই তাহলে কীরকম হবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তাহলে প্রথম কি আসছে? নাউন। চলো আমরা নাউনের দিকে এগিয়ে যাই। চলো তাহলে আমরা ভালোভাবে বুঝে নিই যে নাউন আসলে কি। ইতিমধ্যে তোমরা মুখস্থ করেই ফেলেছো যে নাউন্স আর নেমিং ওয়ার্ডস, অর্থাৎ আমাদের চারপাশে যা রয়েছে, যা আমরা দেখতে পাই, শুনতে পাই, স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি অথবা চিন্তা ভাবনা করতে পারি যেটা নিয়ে, তাই হলো নাউন্স। তোমাদের আগেই বললাম তোমাদের আশেপাশে হয়তো বোতল রয়েছে, জানলা, কপাট যাই রয়েছে, তাই নাউন্স। এবার চলো একটা মজার খেলা খেলি। আমি এখানে একটি সেন্টেন্স লিখছি। আচ্ছা এর আগে একটা কথা বলে নিই। এই যে তোমরা দেখছো আমি এখানে দাটাকে ব্র্যাকেটে রেখেছি। কেন রেখেছি? প্রশ্ন আসতেই পারে, কারণ সব ক্ষেত্রে আগের দাটা নাও বসতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে বসতেও পারে। এই জন্য আমি দাটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। আচ্ছা এবার বিষয়টি হলো, তোমরা লক্ষ্য করো এই যে ড্যাশটি, এই ড্যাশের মধ্যে তোমরা যেটাই বসাতে পারবে সেটাই হলো নাউন। চলো বসানো যাক। আচ্ছা ধরো আমি লিখছি পেইন্টিং। পেইন্টিং, দেখো এই শব্দটি কিন্তু একটি নাউন। আরও তোমরা নিজেদের মতন যা খুশি বসাতে পারো এবং দেখবে সেটি কিন্তু একটি নাউন। আরও আমরা অনেক কিছুই বলতে পারি। এভাবে আমরা আরও কিছু শব্দ এখানে বসাতে পারি। যেমন বললাম দ্য ভিউ ইজ অ্যামেজিং, তারপর বললাম দ্য মুভি ইজ অ্যামেজিং, অথবা বললাম দ্য গার্ল ইজ অ্যামেজিং। দেখো আমি যতগুলি শব্দ ব্যবহার করেছি প্রত্যেকটিই কিন্তু একটি নাউন। এরপর এটা তোমাদের হোম টাস্ক, তোমরা করবে। তোমরা এখানে নিজেদের খুশি মতন যা ইচ্ছে ওয়ার্ড বসাতে পারো এবং তোমরা দেখবে সেটি কিন্তু একটি নাউন। তাহলে আমরা একবার নাউনের সংজ্ঞাটা দেখে নিই। A noun is a word we use to give names to people, places, things or even ideas. আচ্ছা নাউন তাহলে কি? নাউন হলো একটি নামবাচক শব্দ যেটা আমরা ব্যবহার করে থাকি কোনো ব্যক্তি, জায়গা, বস্তু অথবা কোনো আইডিয়াকে নামকরণ করার জন্য। আচ্ছা এখানে থিংস, বস্তু। বস্তু বলতে কিন্তু আমরা দু ধরনের জিনিসকে বুঝতে পারি। যেমন ধরো তুমি এখন ফোনে এই ভিডিওটি দেখছো অথবা ডেস্কটপ, ল্যাপটপ যাই হোক, সেটি কিন্তু একটি ভিজিবল বস্তু, মানে তুমি এটাকে দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছো, তাহলে সেটি হলো একটি ভিজিবল বস্তু। কিন্তু এমন অনেক জিনিস থাকে যেগুলি ভিজিবল নয়। যেমন এই রুমটার মধ্যে এখন বাতাস রয়েছে, কিন্তু সেটিকে আমি দেখতে পাচ্ছি কি? না, পাচ্ছি না। কিন্তু এরও একটি নাউন, এরও এখানে বস্তু বলতে সেটাকেও আমরা ইনক্লুড করব। যদিও সেটি ভিজিবল নয়, কিন্তু তাও আমরা বস্তুর মধ্যে দিয়ে সেই জিনিসটিকে বোঝাচ্ছি। যেগুলো ভিজিবল আর যেগুলো ভিজিবল নয় সেই দুটোই থিংসের মধ্যে ইনক্লুড হচ্ছে। অথবা আইডিয়াস, জয়, এক্সাইটমেন্ট, ফিয়ার, এই সব কিছুগুলোই হলো কিন্তু একটি করে আইডিয়া। এগুলো আমরা হয়তো চোখে দেখতে পারি না কিংবা শুনতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এইগুলিও হলো নাউন্স, কারণ এগুলিরও একটি নাম রয়েছে। আচ্ছা এই যে জয়, আনন্দ, এক্সাইটমেন্ট, ভয়,
এই সব জিনিসগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না অথবা শুনতেও পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। এগুলো একটি ধারণা, যেগুলো ভিজিবল নয় কিন্তু আমরা অনুভব করতে পারি। এগুলোও কিন্তু একটি নাউন। আচ্ছা, আমরা নাউনের সংজ্ঞা তো দেখে নিলাম। এরপরে আমি তোমাদেরকে বললাম যে প্রত্যেকটি শব্দের বাক্যে একটি একটি করে কাজ থাকে, অর্থাৎ প্রত্যেকটি পার্টস অফ স্পিচের একটি করে কাজ থাকে বাক্যের মধ্যে। নাউনেরও নিশ্চয়ই কিছু কাজ রয়েছে। কি সেই কাজগুলি? চলো আমরা উদাহরণের সাহায্যে সেগুলি জেনে নিই। চলো তাহলে আমরা কিছুগুলি সেন্টেন্সের মাধ্যমে জিনিসটা বুঝে নিই। রিনা ইজ প্লেইং দ্য পিয়ানো। দেখো, রিনা ইজ প্লেইং দ্য পিয়ানো। এখানে রিনা হলো একটি নাউন, নাম বোঝাচ্ছে একজন মেয়ের। কিন্তু আমরা এটাও দেখছি যে রিনা এই বাক্যে সাবজেক্টের কাজ করছে। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? না, যার সম্বন্ধে বাক্যে বলা হচ্ছে অথবা যে কাজটি করছে। দেখো, রিনা ইজ প্লেইং দ্য পিয়ানো, অর্থাৎ রিনা এই বাক্যে কাজটি করছে, সে পিয়ানো বাজাচ্ছে। তাহলে রিনা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, অর্থাৎ নাউন বাক্যে অ্যাজ আ সাবজেক্ট কাজ করতে পারে। আমরা বুঝলাম। এরপরে নেক্সট কি হিসেবে কাজ করতে পারে? দেখো, এই সেন্টেন্সটির মাধ্যমে আমরা বুঝছি রিনা ইজ প্লেইং দ্য পিয়ানো। এখানে পিয়ানো, পিয়ানো শব্দটি কি? এটিও একটি নাউন, একটি নির্দিষ্ট বাদ্যযন্ত্রের নাম বোঝাচ্ছে। তাহলে এই নাউনটি বাক্যে কিসের কাজ করছে? এই নাউনটি হলো বাক্যে একটি অবজেক্ট। তাহলে পিয়ানো শব্দটি এখানে একটি অবজেক্টের কাজ করছে। এখানে দেখো আমি লিখেছি দ্য অবজেক্ট অফ আ ভার্ব। এখানে ভার্ব কি? প্লেইং। কাজটি কি করছে? রিনা। কার ওপর কাজটি করছে? পিয়ানো। তাহলে এই পিয়ানোটিকে আমরা বলছি এই বাক্যের ভার্বের অবজেক্ট। এরপরে আমরা দেখব নাউন আর কি হিসেবে কাজ করতে পারে। দ্য বটল ইজ অন দ্য টেবিল। এই অন, এই শব্দটি হলো একটি প্রিপোজিশন। আচ্ছা, তোমরা কি জানো যদি প্রিপোজিশনের পর একটি নাউন বসে তাহলে এই অংশটিকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ দেখো, এখানে টেবিল, এই নাউনটি বসেছে অনের পরে এবং মিলে একটি ফ্রেজ গঠন করেছে। তাহলে যখন কোনো প্রিপোজিশনের পর কোনো নাউন বসে তখন এই নাউনটিকে আমরা বলি সেই প্রিপোজিশনের অবজেক্ট। অর্থাৎ দেখো, টেবিল নাউনটি কিন্তু এই বাক্যে কি হিসেবে কাজ করছে? একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। আগের সেন্টেন্সে আমরা কিন্তু দেখলাম এই অবজেক্টটি ছিল ভার্বের অবজেক্ট। এই অবজেক্টটি কিন্তু ভার্বের অবজেক্ট নয়, এই অবজেক্টটি হলো প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে একটি নাউন একটি সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। এরপর আমরা পরের উদাহরণের দিকে যাই। জন ইজ আ সিঙ্গার। দেখো, জন এখানে কি? না, নাউন তো অবশ্যই, কিন্তু জন এখানে হলো বাক্যের সাবজেক্ট। এবারে দেখো, বলা হয়েছে জন ইজ আ সিঙ্গার। সিঙ্গার এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। মানে দেখো, আমি কিন্তু জনের বিষয়েই বলছি, আমি জনকেই বলছি যে জন হলো একজন গায়ক। তাহলে এই যে জন, এই নাউনটাকে, জন এই নাউনের বিষয়ে আমাদেরকে আরো বেশি তথ্য প্রদান করছে এই নাউনটি সিঙ্গার। আমরা এখানে বুঝতে পাচ্ছি যে জন একজন গায়ক। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে সিঙ্গার নাউনটি জন নাউনটির সেন্সটিকে কমপ্লিট করছে। এই জন্য আমরা বলবো যে সিঙ্গার হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম যে একটি সেন্টেন্সে নাউন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করতে পারে। এরপরে চলে যাই আমাদের পরের উদাহরণে। আই নেমড মাই ডগ ব্রুনো। দেখো, এখানে আমি বললাম যে
আই নেমড মাই ডগ ব্রুনো, অর্থাৎ আমি আমার কুকুরের নাম রেখেছি ব্রুনো। এরপরে এই যে ব্রুনো, এই নাউনটি, এটি একটি নাউন, প্রপার নাউন। এই নাউনটি এই যে ডগ, এই যে ডগ, এই অবজেক্টটির সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা দিচ্ছে। মানে ঠিক যেমন আমরা আগের উদাহরণটিতে দেখলাম যে সিঙ্গার নাউনটি জনের বিষয়ে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা দিচ্ছে, ঠিক সেরকমভাবেই এখানে ডগ হলো একটি অবজেক্ট। আমি কাকে নাম দিয়েছি? না, আমার কুকুরকে। তাহলে ডগটি হলো এখানে ডিরেক্ট অবজেক্ট। এরপর ব্রুনো, এই নির্দিষ্ট নামটি অবজেক্টকে আরো বেশি ক্লিয়ার করে তুলছে আমাদের কাছে, আরো বেশি একটা ক্লিয়ার সেন্স আমাদের কাছে তুলে ধরছে। তাহলে আমরা বলতে পারি যে এই নাউনটি হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে এই জায়গাটি বোঝা গেল। এরপর এইখানে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে সেটি জানাতে পারো, আমি তোমাদের ডাউটগুলি সেখানে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারে। এবং যদি এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাহলে জলদি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই ভিডিওগুলি তোমাদের মিস না হয়ে যায় পরবর্তীকালে। চলো এবার আমরা নাউনের শ্রেণীবিভাগগুলি দেখে নিই। আচ্ছা, আমরা দেখছি যে নাউনকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। কি কি? কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউন বিষয়টি কি? চলো দেখে নেওয়া যাক। কংক্রিট নাউন বলতে আমরা বুঝি যে সমস্ত কিছুকে আমরা স্পর্শ করতে পারি অথবা আমরা চোখে দেখতে পারি, সহজ ভাষায় বলতে গেলে যার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে, সেই সমস্তই হলো কংক্রিট নাউন। দেখো এখানে বলা রয়েছে আ কংক্রিট নাউন ইজ দ্য নেম অফ সামথিং উই ক্যান সি অর টাচ। উদাহরণের সাহায্যে বুঝে নিই। এই যেমন ধরো আর্থার, এটি একটি মানুষের নাম, একটি নির্দিষ্ট মানুষের নাম, একে আমরা চোখে দেখতে পাই। এরপর ধরো ডেলি, ডেলি একটি নির্দিষ্ট স্থানের নাম যাকে আমরা চোখে দেখতে পাই। এরপর ক্যাট, ক্যাট একটি প্রাণীর নাম যার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে, অর্থাৎ যাকে আমরা চোখে দেখতে পাই, স্পর্শ করতে পারি। এরপর হচ্ছে ফোন, আমাদের বেশিরভাগ সময় তো এখন ফোনকে ধরেই কাটছে, তাই বলা বাহুল্য যে অফকোর্স এটি একটি ফিজিক্যাল প্রপার্টিজ রয়েছে এর মধ্যে এবং এটি একটি কংক্রিট নাউন। এরপর আমরা পরের ভাগটিতে আসি, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি? না, যে সমস্ত কিছুকে আমরা চোখে দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না, অর্থাৎ যার কোনো ফিজিক্যাল প্রপার্টিজ নেই, কিন্তু যাকে আমরা অনুভব করতে পারি বা চিন্তা ভাবনা করতে পারি সেই জিনিস নিয়ে, তাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো এখানে বলা রয়েছে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ সামথিং উই কান্ট টাচ অর সি বাট উই ক্যান ফিল অর থিঙ্ক অ্যাবাউট। এখানে যেমন উদাহরণ রয়েছে লাভ, ফিয়ার। মানে তোমার হয়তো সামনে কোনো পরীক্ষা আসছে, তোমার মনে খুব ভয় হচ্ছে, ভয়টাকে তুমি চোখে দেখতে পাচ্ছ না, স্পর্শও করতে পারছো না, কিন্তু তুমি অনুভব করতে পারছো যে তোমার মধ্যে ভয় হচ্ছে সামনে পরীক্ষাটা নিয়ে। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা দেখছি কংক্রিট নাউন্সেরও কিন্তু আরও বেশ কিছু ভাগ রয়েছে। কি কি? কংক্রিট নাউন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি মূলত। না, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। চলো এই প্রত্যেকটি ডিটেলসে আলোচনা করা যাক। প্রথমে আমরা জানবো প্রপার নাউন কাকে বলা হয়। প্রপার নাউন বলতে ধরো আমরা যখন কোনো একটি বস্তু বা ব্যক্তি বা স্থানকে একটি নির্দিষ্ট নাম দিয়ে থাকি, যেমন ধরো এখানে লেখা আছে a proper noun is the special name we give to a particular person, place or group. It always starts with a capital letter. তাহলে এখানে এটিও বলা হয়েছে যে তোমরা একটি বাক্যে প্রপার নাউনকে চিনবে কিভাবে। তোমরা যখন দেখবে বাক্যে একটি শব্দ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, তোমরা বুঝবে ওটি হলো একটি প্রপার নাউন। তাহলে আমরা উদাহরণ দেখে নিই। ধরো এই যে পিটার, পিটার একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। আচ্ছা, এই যে তোমরা সবাই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম রয়েছে,
কারোর নাম হয়তো রিনা, কারোর নাম হয়তো রাম, কারোর নাম হয়তো স্নেহা। এরপর এই ব্যাপারটাই হচ্ছে প্রপার নাউন, মানে তোমাদের সকলের নির্দিষ্ট একটি নাম রয়েছে, তোমাদেরকে নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করা যাবে। এখানে যেমন রয়েছে পিটার নামটি, চলো এই পিটার শব্দটিকে আমরা একটি সেন্টেন্সে ব্যবহার করি। ধরো আমি বললাম পিটার ইজ রিডিং আ বুক, তাহলে আমি কিন্তু এখানে নির্দিষ্ট করে পিটারকেই বোঝাচ্ছি যে পিটার একটি বই পড়ছে। এরপর ধরো এখানে রয়েছে টোকিও, মানে একটি নির্দিষ্ট স্থানের নাম। এবার ধরো আমি বললাম আই ওয়ান্ট টু ভিজিট টোকিও, তাহলে এই সেন্টেন্সে আমরা টোকিও শব্দটিকে ব্যবহার করলাম। এখানে টোকিও হচ্ছে একটি প্রপার নাউন। আবার দেখো আমি তোমাদেরকে বললাম যে একটি নির্দিষ্ট গ্রুপকেও বোঝাতে পারে, যেমন দি অ্যাভেঞ্জার্স। এই উদাহরণটি কিন্তু স্পেশালি মার্ভেল ফ্যান্সদের জন্য। তাহলে এটিকে আমরা যদি একটি সেন্টেন্সে ব্যবহার করি, আমরা কি বলতে পারি? ধরো আমি বললাম দি অ্যাভেঞ্জার্স হ্যাভ অ্যাসেম্বলড টু ডিফিট দ্য ভিলেন, তাহলে এখানে দি অ্যাভেঞ্জার্স হলো একটি প্রপার নাউন। বোঝা গেল? তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ভাগে, যেটি হলো কমন নাউন। কমন নাউন বলতে আমরা কি বুঝি? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই একটি এক্সাম্পল দিয়েছিলাম যে তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু একটি বিষয় দেখো, তোমাদের অবশ্যই প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু তোমরা সবাই এখন স্কুলে পড়ছো বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, তাহলে তোমরা সবাই কিন্তু স্টুডেন্টস, মানে নির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে একটি কমন নাম রয়েছে, তোমাদেরকে একটি কমন নাম দেওয়া হয়েছে, যেটি হলো স্টুডেন্টস। তাহলে এখানে কি বলা হয়েছে? আ কমন নাউন ইজ আ জেনারেল নেম ফর পিপল, প্লেসেস অর থিংস, মানে সবাইকে দেওয়ার জন্য একটি কমন নাম, যেটা সবার মধ্যেই কমন। ইট ডাজন্ট পয়েন্ট টু এনিথিং স্পেসিফিক। যেমন একটু আগে আমরা বলছিলাম পিটার, আমি একটি নির্দিষ্ট মানুষকে পয়েন্ট আউট করছি, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট মানুষ বা কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট বস্তুকে আমরা বোঝাচ্ছি না। আমি এখানে একটি কমন শব্দ ব্যবহার করছি, যেটি সেই গ্রুপের মধ্যে অবস্থিত সবার জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে বোঝা গেল যে আমরা কমন নাউন কোনটিকে বলছি। চলো এক্সাম্পলের সাহায্যে দেখা যাক। গার্ল, গার্ল। এই যেমন একটু আগে আমি বলেছিলাম যে তোমাদের মধ্যে হয়তো কারোর নাম হয়ে থাকতে পারে রিয়া, স্নেহা, যে কিছু, কিন্তু দেখো এখানে আমি বললাম গার্ল, এটি হচ্ছে তোমাদের মধ্যে কমন। তো এরপর যদি আমি এই শব্দটিকে একটি সেন্টেন্সে ব্যবহার করি, আমি কি বলতে পারি? ধরো আমি বললাম আ গার্ল ইজ প্লেইং ইন দ্য পার্ক, তাহলে এখানে আমি কোনো নির্দিষ্ট মেয়েকে কিন্তু বোঝাচ্ছি না, আমি জাস্ট বললাম একটি মেয়ে পার্কে খেলা করছে। এরপর আমরা পরের উদাহরণে যদি দেখি, কান্ট্রি। এখানে কিন্তু যেমন আমি আগেরটাতে তোমাদেরকে বলেছিলাম যে টোকিও, এখানে একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝানো হচ্ছে, কিন্তু কান্ট্রি এখানে কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝানো হচ্ছে না, কোনো নির্দিষ্ট দেশের নাম কিন্তু আমি উল্লেখ করিনি। যেমন ধরো আমি যদি বলতাম ইন্ডিয়া, তাহলে সেটি হতো প্রপার নাউন, কিন্তু আমি এখানে শুধু বলেছি কান্ট্রি। আচ্ছা, তাহলে আমরা যদি এই কান্ট্রি শব্দটিকে একটি সেন্টেন্সে ব্যবহার করি, আমরা ধরো বললাম যে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ট্রেডিশন, তাহলে আমরা কিন্তু কোনো নির্দিষ্ট একটি দেশকে পয়েন্ট আউট করলাম না যে এই দেশের মধ্যে এরকম ট্রেডিশন রয়েছে, আমরা বললাম যে প্রত্যেকটি দেশের নিজস্ব নিজস্ব কিছু ট্রেডিশন রয়েছে। তাহলে আমরা কোনো প্রপার নাউনের ব্যবহার করলাম না, এখানে একটা কমন নাউন ইউজ করা হলো, যেটি হলো কান্ট্রি। এরপরে ধরো আরও এখানে যেরকম দুটি এক্সাম্পল রয়েছে, অ্যানিমাল, রিভার, এরকম অনেক কমন নাউনের এক্সাম্পল আমরা পাবো। এরপর চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী ভাগের দিকে, সেটা কি না কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝছি? না, ধরো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই যে একটি ক্রিকেট টিমে ধরো 11 জন প্লেয়ার্স থাকে, এই 11 জন প্লেয়ার্সের নিজস্ব নিজস্ব নাম রয়েছে প্রত্যেকেরই, সেটি হলো তাদের প্রপার নাউন, কিন্তু তাদেরকে দলবদ্ধভাবে আমরা কি বলছি? টিম। মানে তখন তাদেরকে আর আলাদা আলাদা করে পয়েন্ট আউট করা হচ্ছে না, তাদেরকে একসাথে বলা হচ্ছে টিম। এরপর ধরো তোমরা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব নিজস্ব নাম রয়েছে, কিন্তু তোমাদের সবাইকে একসাথে মিলে বলা হচ্ছে ক্লাস, সেটি হলো একটি কালেকটিভ নাউন। যেমন এখানে ধরো এক্সাম্পল রয়েছে
টিম, যেটা আমি তোমাদেরকে বললাম। আরও রয়েছে হার্ড। হার্ড মানে আমরা বোঝাই ধরো অনেকগুলি শিপ আছে একসাথে, ভেড়া, তো তখন আমরা তাদেরকে একসাথে বলি হার্ড। অথবা অনেকগুলি গরু, তাদেরকে আমরা একসাথে বলি হার্ড। এরপর রয়েছে বাঞ্চ। ধরো আমাদের কাছে একটি চাবির গুচ্ছ আছে, সেই গুচ্ছটাকে আমরা বলছি বাঞ্চ। আবার ধরো রয়েছে ক্রু, মানে একটি জাহাজে যতজন স্টাফ রয়েছে তাদের সবাইকে একত্রে বলা হচ্ছে ক্রু। তাহলে বোঝা গেল আমরা কোন নাউন্সগুলিকে কালেকটিভ নাউন্স বলছি। এরপর একটি বিশেষ কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি? দেখো এখানে বলেছি ইভেন দো দে রেফার টু মেনি we treat them as one singular in a sentence। মানে কি? এই যে আমি তোমাদেরকে বললাম যে টিমের মধ্যে 11 জন প্লেয়ার্স রয়েছে, বা অনেকজন স্টাফ রয়েছে যাদেরকে আমরা ক্রু বলছি একসাথে, বা অনেকগুলি ভেড়া রয়েছে যাদেরকে আমরা হার্ড বলছি। তোমরা তো বলতেই পারো যে এখানে তো এতজন রয়েছে, তাহলে নিশ্চয়ই এরা প্লুরাল হবে। কিন্তু না, যদিও এখানে অনেকজনকে বোঝানো হচ্ছে, কিন্তু তাও দলবদ্ধভাবে যখন এটিকে আমরা ব্যবহার করছি একটি সেন্টেন্সে, যখন আমরা ব্যবহার করছি টিম, হার্ড, বাঞ্চ, ক্রু, তখন কিন্তু এটি সিঙ্গুলার নাউন হিসেবেই কাজ করে, তখন এটি প্লুরাল হয় না। যদিও অনেকজন মেম্বার্স রয়েছে, তাও এটিকে আমরা সিঙ্গুলার হিসেবেই ধরব। আচ্ছা চলো আমরা এই বিষয়টিকে দুটি সহজ এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। এই ধরো টিম, এটিকে যদি আমরা একটি সেন্টেন্সে ব্যবহার করি, তাহলে আমরা বলতে পারি দ্য টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। আমরা কিন্তু বললাম না যে দ্য টিম হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কারণ দ্য টিমকে আমরা এখানে একটি সিঙ্গুলার নাউন হিসেবে ধরছি। আবার ধরো আমি বললাম এই যে হার্ড, এখানে একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। বললাম ধরো দ্য হার্ড অফ শিপ ওয়াজ গেজিং নিয়ার দ্য হিল। আমরা কিন্তু বললাম না যে দ্য হার্ড অফ শিপ ওয়ের গেজিং নিয়ার দ্য হিল, আমরা বললাম ওয়াজ। অর্থাৎ আমরা এখানে হার্ডটিকে একটি সিঙ্গুলার, মানে দ্য হার্ড অফ শিপকে একটি সিঙ্গুলার নাউন হিসেবেই দেখছি। তাহলে বোঝা গেল ব্যাপারটি। এরপর আরেকটি বিষয় আছে তোমাদের জানার জন্য। কি সেই বিষয়টি? চলো দেখে নিই। দেখো এখানে আমরা আরেকটি জিনিস পাচ্ছি, নাউন অফ মাল্টিটিউড। এটি কি বিষয়? দেখো noun of multitude talks about a group but focuses on the members acting separately, not as one। এতক্ষণ আমরা দেখলাম যে যখন আমরা টিম, হার্ড, ক্রু এসব নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা দেখছিলাম যে তারা সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করছে। কিন্তু এরপর আমরা এখানে দেখছি যে নাউন অফ মাল্টিটিউড কিন্তু একটি গ্রুপকে বোঝালেও তাদেরকে একত্রে বোঝাচ্ছে না। এখানে কিন্তু নাউন অফ মাল্টিটিউড তাদের অ্যাকশন বা অ্যাক্টিভিটিকে সেপারেটলি, অর্থাৎ আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। এক্সাম্পল দিয়ে বোঝায়, যেমন ধরো দ্য প্যানেল হ্যাভ ভয়েসড দেয়ার পার্সোনাল ওপিনিয়ন্স অন দ্য ম্যাটার। দেখো এই উদাহরণটিতে আমরা দেখছি দ্য প্যানেল, অর্থাৎ যেখানে বেশ কিছু মানুষজন একসাথে বসে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। তারা যদি একই সিদ্ধান্ত নিতেন, সবাই মিলে যদি একই সিদ্ধান্ত নিতেন, তাহলে কিন্তু আমরা এখানে হ্যাভ ইউজ করতাম না, কারণ সেটি হতো সিঙ্গুলার নাউন হিসেবেই ব্যবহৃত হতো। কিন্তু আমরা এখানে হ্যাভ ইউজ করেছি কারণ তারা একমত ছিলেন না ওই বিষয়ে, তারা আলাদা আলাদা মত দিয়েছেন। তাই আমরা এখানে দ্য প্যানেল সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করতে পারতো, কিন্তু এখানে যেহেতু তারা আলাদা আলাদা মত দিয়েছেন, তাই এখানে দ্য প্যানেলের পর আমরা হ্যাভ, অর্থাৎ একটি প্লুরাল ভার্ব বসিয়েছি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নাউন অফ মাল্টিটিউড কিন্তু কালেকটিভ নাউনেরই একটি ভাগ, কিন্তু কালেকটিভ নাউন কোনো একটি দলের একত্রে কাজ করাকে বোঝাচ্ছে, কিন্তু নাউন অফ মাল্টিটিউড তাদের মধ্যে যদি মতভেদ সৃষ্টি হয়ে যায়, তখন সেই জিনিসটিকে বোঝাচ্ছে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ তাদের কাজগুলিকে, অ্যাকশনকে, অ্যাক্টিভিটিকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে। তাই আমরা প্লুরাল ভার্ব ইউজ করছি। এরপর আমরা আসছি আমাদের পরের ভাগে। কি না, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বিষয়টি কি? দেখো, আ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ আ সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল
of which things are made। মানে কি বোঝাতে চাইছে? আচ্ছা ধরো এখন যেমন গ্রীষ্মকাল, আমরা অনেকেই কটনের টি শার্ট পরছি। এই যে কটনের টি শার্ট, কটনটা হচ্ছে এখানে মেটেরিয়াল যেটা দিয়ে টি শার্টটা তৈরি হয়েছে। তাহলে কটন হচ্ছে এখানে মেটেরিয়াল নাউন। অথবা তোমার সামনে ধরো একটি পড়ার টেবিল রয়েছে, সেই টেবিলটি কি দিয়ে বানানো? না কাঠের তৈরি টেবিল একটি। তাহলে কাঠ, এখানে উডটা হচ্ছে একটি মেটেরিয়াল নাউন। যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি, গোল্ড, উড, কটন, সল্ট, এগুলি প্রত্যেকটি এক একটি মেটেরিয়াল যা দিয়ে বস্তু তৈরি হয়। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল নিই তাহলে আমরা বলতে পারি যে শি ইজ ওয়ারিং আ নেকলেস মেড অফ গোল্ড। তাহলে আমরা বুঝলাম যে সে একটি হার পরে রয়েছে যেটি সোনার তৈরি। সোনাটা এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর আমি বললাম যে উড, একই রকম ভাবে দ্য টেবিল ইজ মেড অফ উড। তাহলে উড এখানে ম্যাটেরিয়াল নাউন আমি বললামই। কটনটাও ম্যাটেরিয়াল নাউন আমি বললাম। সল্ট। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা নাউনের শ্রেণীবিভাগগুলি দেখলাম। আমরা অনেক ধরনের নাউন পেলাম। প্রথমে আমরা পেলাম কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আমরা কংক্রিট নাউনের আরও কিছু ভাগ পেলাম। আমরা পেলাম পিটার, আমরা পেলাম বয়, গার্ল, আমরা পেলাম টিম, হার্ট, আমরা পেলাম গোল্ড, উড, আরও অনেক কিছু। এরপর তোমরা ভাবো তো, আমরা এই সমস্ত নাউনকেই কি কাউন্ট করতে পারি? এই যেমন ধরো, আমরা কি কটনকে কাউন্ট করতে পারি? আমরা কি ওয়াটারকে কাউন্ট করতে পারি? এরপর তাহলে আমরা কাউন্ট করতে পারি কি পারি না, সেই ভিত্তিতে আমরা নাউনকে আরও দুটি ভাগে ভাগ করব, যা হচ্ছে কাউন্টেবল নাউন্স এবং আনকাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন্স কোনগুলি? খুবই সহজ, যেগুলিকে আমরা গুনতে পারি। এখানে যেমন লিখেছি, এনিথিং ইউ ক্যান কাউন্ট ইভেন ইন স্মল অর লার্জ অ্যামাউন্টস ইজ আ কাউন্টেবল নাউন। অর্থাৎ ছোট কিংবা বড় অ্যামাউন্টের হলেও আমরা যেগুলিকে কাউন্ট করতে পারি, অর্থাৎ সংখ্যায় বেশি বা কম যাই হোক না কেন, যাকে আমরা কাউন্ট করতে পারি তাই হলো কাউন্টেবল নাউন্স। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, এই ধরো ওয়াটার বটল। আমি যদি বলি আই বট আ নিউ ওয়াটার বটল, তাহলে আমি এখানে বলছি যে আমি একটি নতুন ওয়াটার বটল কিনেছি, একটি নতুন ওয়াটার বটল। তাহলে আমি এখানে গুনতে পারছি যে আমি একটি ওয়াটার বটল কিনেছি। এরপর আমি যদি দেখি ড্রেসেস, আমি ধরো বললাম শি হ্যাজ সো মেনি বিউটিফুল ড্রেসেস। তাহলে এখানে আমরা ড্রেসগুলোকে কাউন্ট করতে পারবো। হয়তো আমরা বলছি সো মেনি, হয়তো অনেকগুলি আছে সংখ্যায়, কিন্তু আমরা সেটিকে কাউন্ট করতে পারবো। এরপর আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্সে কি বলা হয়েছে? আনকাউন্টেবল নাউন্স আর দ্য নেমস অফ থিংস we can't count separately because they usually come in a mass or as a whole idea। যেমন আমি একটু আগেই বললাম যে ওয়াটারকে আমরা কাউন্ট করতে পারি না। আবার ধরো কোন একটি আইডিয়া, ওই যেমন আমি বলেছিলাম ভয়, অথবা ধরো তুমি আজকে অনেকটা আনন্দিত, তুমি কি এই আনন্দটাকে কাউন্ট করতে পারছো? নিশ্চয়ই পারছো না। তুমি বলতে পারবে না যে তুমি আজকে কতটা আনন্দিত, মানে তুমি সংখ্যায় বলে বোঝাতে পারবে না যে তুমি আজকে কতটা আনন্দিত, বা তুমি কতটা ভয় পেয়ে আছো সেটা তুমি সংখ্যায় বলে বোঝাতে পারবে না, তুমি সেটাকে কাউন্ট করতে পারবে না। তাহলে যেমন দেখো এখানে আমরা কিছুগুলি উদাহরণ দেখছি। মিউজিক, এটাকে কি আমরা কাউন্ট করতে পারি? আচ্ছা ধরো আমি একটি সেন্টেন্স বলছি, আমি বললাম মিউজিক হেল্পস আস রিল্যাক্স আফটার আ লং ডে। সত্যি কথা, আমরা খুব ক্লান্ত হয়ে পড়লে আমরা কিন্তু গান শুনে আমাদের মন ঠিক করতে পারি। কিন্তু দেখো এটাকে কি আমরা কাউন্ট করতে পারছি? আবার ধরো কাইন্ডনেস, আমি ধরো বললাম হার কাইন্ডনেস ওন এভরিবডিজ হার্ট। এই যে দয়া, এই যে ধারণাটা, এটাকে আমরা কাউন্ট করতে পারি না। আবার ধরো ওয়াটার, যেটা আমি বললাম, আমি যদি তোমাদেরকে বলি যে উই নিড টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার এভরি ডে, একেই যা গরম পড়ছে, আমাদের সবারই উচিত প্রতিদিন একটি পর্যাপ্ত পরিমাণে জল পান করা। তাহলে আমরা বুঝলাম যে আমরা এগুলিকে কোনোটিকেই কাউন্ট করতে পারি না, কারণ এটি সেপারেটলি কাউন্ট করা সম্ভব নয়। তাহলে বোঝা গেল আমরা কোনগুলিকে কাউন্টেবল নাউন্স বলছি আর কোনগুলিকে আনকাউন্টেবল নাউন্স বলছি।
আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, এই যে আনকাউন্টেবল নাউন্স, এগুলোর মধ্যে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন্সগুলিকে খুঁজে পাচ্ছি। তোমরা দেখো, ম্যাটেরিয়াল নাউন্স, এই যে ওয়াটার, আমরা এটাকে কাউন্ট করতে পারছি না। অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস, এটাকেও আমরা কাউন্ট করতে পারছি না। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন্স বা অ্যাবস্ট্রাক্ট নাউন্স কিন্তু এই আনকাউন্টেবল নাউন্সের আওতায় পড়ছে। অলরাইট, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে। আর বললামই, যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে সেটি জানাতে পারো, আমি সেটি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এরপর বলে রাখা ভালো, আমরা পরের দিন শুরু করব, মানে নেক্সট ক্লাসের জন্য আমাদের পাঠ্য বিষয় হলো নাউন মডিফিকেশন। মানে আমরা পরের ক্লাসে আলোচনা করব পার্সন, নাম্বার, জেন্ডার আর কেস। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি লার্নিং।